কষ্ট হয়েছিলাম। কম খরচে বিদেশ যাত্রা আর বেশি আয়ের লোভে দালালের খপ্পরে পড়েছিলেন বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার ২৬ যুবক। মাত্র ১০,০০০ রুপির বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়া সেই স্বপ্ন শেষ পর্যন্ত রূপ নেয় দুঃস্বপ্নে। ২০২৫ সালের ১১ জানুয়ারি ভারতের তামিলনাড়ু চেন্নাইয়ে একটি পোশাক কারখানা থেকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেফতার হন তারা। আদালত ২ বছরের সাজা দিলেও কূটনৈতিক প্রচেষ্টা ও স্থানীয় সংসদ সদস্যর উদ্যোগে ১৭ মাসের মাথায় গত ২৯ মে বেনাপোল দিয়ে দেশে ফেরেন তারা। ২০২২-এ যাওয়ার পর ওই জায়গায় কাজকাম করতাম, তো ওই জায়গায় কোনো সমস্যা ছিল না। তারপরে আজানা আগে জানি না কি কোনো একটা কিছু হয়েছে, আমরা কোম্পানিতে ভালোভাবেই ছিলাম, কাজকাম করতাম আর কি। তারপরে হঠাৎ করে এসে আমাকে রাতের ১টার দিকে ওই জায়গায় সিআইডি এসে আমাকে ধরার পর থানায় নিয়ে যায়। থানায় থেকে আপনার সব কেস ফাইলটা নিয়ে করে আপনাকে চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়। ওখানে রিমান্ড জেল বলে, রিমান্ডে ছিলাম আপনার ৬ মাস। তারপরে থেকে আমরা পরে সাজা লাগিয়ে দেয় ২ বছর। ২ বছর সাজা লাগিয়ে দেওয়ার পর ওই জায়গায় ছিলাম ৯ মাস। ৯ মাসের পরে আমরা উকিল ধরেছিলাম আর কি। উকিল ধরে আপনার টাকা পয়সা দিয়ে আমাদের তারপরে থেকে কোনো খোঁজ খবর নেয়নি আর কি। ধরা পড়ার পর থেকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। তারপর আমরাই সব টাকা পয়সা ওই জায়গায় ব্যবস্থা করে পরে উকিল ধরলাম। উকিল ধরে কেস টেস শেষ করে আমরা ক্যাম্পে আসলাম ৯ মাস পর। সাজা লাগিয়ে দেওয়ার ৯ মাস পর উকিল টুকিল ধরে আমরা কেস টেস শেষ করে হাইকোর্টে আপিল করছিলাম। ওই জায়গায় হাইকোর্টে আপিল করে পরে আমরা ওই কেস শেষ করে চলে আসলাম, ক্যাম্পে পাঠিয়ে দিল। ক্যাম্পে এসে আপনার ২-২.৫ মাস ছিলাম। ২.৫ মাস পর আমাকে এক দেশে পাঠিয়ে দিল। ভুক্তভোগীরা বলছে, আমরা তো দালালের চক্করে পড়ে গিয়েছি। প্রথমে আমাদের বলেছিল ভুটান নিয়ে যাবে, ওখানে বেতনও বেশি, কিন্তু পরে গিয়ে দেখি চেন্নাইয়ে। তামিলনাড়ু, ত্রিপুর আপনার হলো আলুরপালিয়াম বলে, ওখানে বিটেক্স কোম্পানিতে আমরা কাজ করতাম সবাই একসাথে। ওটা একদিন শনিবারের রাত্রে আমাদের পরের দিন ডিউটি ছিল, তারপরে পূজা মানে পোঙ্গলি। সেখানে আমাদের এমডি আমাদের যে নেতা মানে কন্ট্রাক্টর, ওকে ডাক দিয়ে বলছিল যে তোমাদের রুম চেঞ্জ করে দিতে হবে, এখানে রেট পড়বে। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা প্রস্তুত। বলতেছি তোমরা খাওয়া দাওয়া করে রেডি হও। তা আমরা খাওয়া দাওয়া খিচুড়ি টিচুড়ি খেয়ে দিয়ে রেডি হয়েছি। পরে বসে থেকে রাত 10টা বেজে গেছে, তাও কেউ আসে না। বাবা, মা ও ভাই তাদের আপনজনদের পেয়ে অনেক খুশি, কিন্তু তারা বলছে আর কেউ যেন এভাবে দালালের খপ্পরে পড়ে পরিবার ছেড়ে না যায়। আমরা যখন খবর পাইছি যে আমাকে ছেলেগুলো ধরছে, তখন আমরা খুব কষ্ট হয়েছিলাম। এতটাই কষ্ট ছিলাম যে বাড়ির রান্না বাড়া শুধু আমরা করতে পারিনি। তারপর ওখানে 2-3টে মেয়ে ছিল, মেয়েদের ওই মেয়েরা আমাকে মানে আমার ছেলেগুলো কখন কোন জায়গায় আসে, কীভাবে আসে, আমাকে সব খোঁজ খবর দিত এবং কোথাও বলাতো, মাঝে মাঝে দেখতেও যেত। ওই মেয়েকে জন্য খুব আমরা ছেলের সাথে কথা বলতে পারছি। তারপর ছেলেরা ফোন করে বললো, মা আমাকে তো 2 বছর জেল হয়ে গেছে, আমরা তো সহজে বাড়ি যেতে পারবো না। বাড়ি যেতে পারবো যদি তোমরা এমপির সাথে একটু কথা বলো, এমপি যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমরা অতি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। এমপি সাহেবের বলছি যে এইভাবে আমার ছেলেপেলে থাকতো, কাজ করতো ওখানে, কাজ যাই হোক আটক পড়ে গেছে, তা আপনি একটু চেষ্টা করেন, করে আনা বাড়িতে আনার ব্যবস্থা করে দিয়ে। তখন এমপি সাহেবও নিজে খুব চেষ্টা করছে, করে বাড়িতে এনে দেওয়ার ব্যবস্থা করছে। ওই ঈদের দিনে ওদেরকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। ফিরে আসা যুবকদের দাবি, তামিলনাড়ুর বিভিন্ন কেন্দ্রে এখনো প্রায় 300 থেকে 400 বাংলাদেশি আটক রয়েছেন। এদিকে প্রশাসন ও জনপ্রতিনিধিরা মনে করিয়ে দিচ্ছেন, নিরাপদ ভবিষ্যতের জন্য বৈধ পথের কোনো বিকল্প নেই। আমাদের পররাষ্ট্রনীতির মাধ্যমে ওই সন্তানগুলো জানিয়েছে, 28 জন ভুক্তভোগী জানিয়েছে, বাংলাদেশি এম্বাসি যদি তাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে তাদেরকে সেখান থেকে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিলেন যে তুমি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ডুয়েলেটের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করো। আমি তৎক্ষণাৎ বিষয়টা নিয়ে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং হোম মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করি। সেখানে আমি তাদের সমস্ত ডকুমেন্টস প্রদান করি। তারা তখন
বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চিঠি চালাচালি শুরু করে অফিসিয়ালি। এইটা চলার পরে আমরা দেখেছি যে আমাদের এই শ্রমিকগুলো তারা নিজের জীবন জীবিকা বাংলাদেশের অর্থনীতির মান বাড়িয়ে তোলার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা আমরা এতদিন ধরে তাদেরকে ফেরত আনতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং অভিপ্রায়ে বিষয়টি অতি দ্রুত সমাধান হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে যে বিগত সময় এই সেবাটা চালু এভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমধ্যেই তারা কুরবানি ঈদ হয়েছে 28 তারিখে, 27 তারিখে তারা তামিলনাড়ু থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের বর্ডারে তারা প্রবেশ করেছে এবং তার পরিবার পরিজন তারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়ে যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং তারাও মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সংশ্লিষ্ট দপ্তর এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি আগের চাইতে অনেক শক্তিশালী। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সে 28 জন ভাগ্যহত শ্রমিককে। তারা ভাগ্যের সন্ধানে উন্নয়নের সন্ধানে দেশে বাইরে গিয়েছিল, ইনশাআল্লাহ তারা ফেরত এসেছে। আমরা প্রত্যাশা করি এরকম দুর্যোগ নেমে আসলে আমরা সবাই যেন এরকম ভুক্তভোগী পরিবেশের পাশে দাঁড়িয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই যুবকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। অবৈধ পথে বিদেশে গেলে জীবনের ঝুঁকির পাশাপাশি আইনি জটিলতাও থাকে। বিদেশ যাত্রা সবসময় বৈধ পথেই হতে হবে, এমনটাই বলছেন এই কর্মকর্তা। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের এখানে কিছু প্রশিক্ষণও দিয়ে থাকি। সেগুলোর মাধ্যমে আমরা সবাইকে সচেতন করে বলি যে রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কারোর মাধ্যমে যেন বিদেশে না যাওয়া হয়, সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো তথ্য নাই, তবে যদি এরকম কেউ আমাদের কাছে বলে তার আত্মীয় স্বজন বা পরিচিত জন এভাবে আটক অবস্থায় আছে, আমাদের কাছে বললে এটা আমরা সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে অবগত করব। অবৈধ পথে ভাগ্য বদলের অন্ধ মোহ যুবকদের ঠেলে দিয়েছিল বন্দি জীবনের অন্ধকারে। বন্দি দশা থেকে মুক্ত হয়ে এখন নিজ জন্মভূমিতে নতুন করে জীবন গড়ার প্রত্যয় এই তরুণদের। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।